হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। গোধূলির বিকেল আজ আকাশের সূর্যাস্ত হওয়ার আগে একটা সুন্দর লাল আভা ছড়িয়েছে চারিদিকে। জিনিয়া এর মধ্যেই কৃষ্ণেন্দুকে বলে উঠল অনেক দিনে জমানো মনের কথা, গোপন ভালোবাসা। কৃষ্ণেন্দুর বাড়িতে যেদিন থেকে থাকতে এসেছে জিনিয়া, সেদিন থেকেই এই ছেলেটা ওর কাছে ভীষণ আলাদা। আসলে বাবা মারা যাওয়ার পর কৃষ্ণেন্দুর বাবা অভিষেকবাবু ওকে আর ওর মা নন্দিনীকে নিয়ে এসেছিল নিজেদের বাড়িতে। ছোটবেলা থেকে জিনিয়ার বাবা অনিরুদ্ধ ছিল অভিষেক বাবুর ভীষণ কাছের বন্ধু। আর ব্যবসায় প্রচণ্ড লোকসান হয়ে প্রায় সর্বহারা হয়ে যখন অনিরুদ্ধ সুসাইড করেছিল, তখন অভিষেকবাবু প্রিয় বন্ধুর ফেলে রাখা পরিবারকে একা ছেড়ে দিতে পারেনি এই কলকাতা শহরে। নিজেই দায়িত্ব নিয়ে দুজনকে নিয়ে এসেছিল এই বাড়িতে। তারপর থেকে প্রায় 10 বছর হলো জিনিয়া মায়ের সাথে এখানেই থাকে। এখন জিনিয়ার বয়স 22। প্রাপ্তবয়স হলেও যেই বয়সে বাস্তববোধ থাকে না বেশি, রঙিন চাদরে মোড়া থাকে পৃথিবী, সেই বয়সের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মেয়েটা একটা অন্য পৃথিবীর খোঁজে। যে পৃথিবীতে অনেক দিন ধরেই একজন আছে, সে হলো কৃষ্ণেন্দু। ছেলেটা এই বাড়িতে আসার প্রথম দিন থেকে জিনিয়ার বন্ধু। আসলে জিনিয়া যখন প্রথম প্রথম এখানে এসে খুব চুপচাপ একা একা থাকতো, কৃষ্ণেন্দু সেই সময় ওর সাথে গিয়ে নিজের থেকেই মিশতো, কথা বলতো, পড়াশোনায় সাহায্য করত। কখনো জিনিয়ার বাবার জন্য মন খারাপ হলে কৃষ্ণেন্দু দায়িত্ব নিয়ে ওর অন্ধকার মুখের হাসি ফোটাতো। নিজে নিজেই গল্প জুড়ে দিত কারণে অকারণে। আসলেই বাবার কাছ থেকে জিনিয়াদের ব্যাপারে সমস্ত কিছু জানার পর ওর মন এই মেয়েটার জন্য অদ্ভুত একটা খারাপ লাগা তৈরি হয়েছিল। নিজের বাবাকে হারিয়ে ফেলা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। কথাটা ভেবেই কৃষ্ণেন্দু ওর থেকে 4 বছরের ছোট জিনিয়ার প্রতি ভীষণভাবে কনসার্ন ছিল। ওর ভালো খারাপ নিয়ে ভাবতো ছেলেটা। আর দিন যত এগোচ্ছে কৃষ্ণেন্দুর এই খেয়াল রাখা, কনসার্ন, জিনিয়ার খারাপ ভালো সবসময় পাশে থাকা, সমস্ত কিছু মেয়েটার কাছে ভালোবাসা হয়ে গেছে। জিনিয়া একটু একটু করে এই বন্ধুত্বের আড়ালে নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছে কৃষ্ণেন্দুর মধ্যে। যদিও এই বাড়ির অনেকেই জিনিয়া আর ওর মায়ের এই বাড়িতে এইভাবে বছরের পর বছর পড়ে থাকা পছন্দ করে না। বিশেষ করে কৃষ্ণেন্দুর দাদু, ঠাকুমা, মা ভীষণভাবে মনে করে এই দুটো মানুষ এই বাড়িতে একটা বাড়তি বোঝার মতো, যাদের শুধুমাত্র অভিষেক বাবুর জন্য সহ্য করতে হয়। কিন্তু জিনিয়া কারোর মনের এত জটিলতা ঠিক বোঝে না এখনো। ওর এই বাড়িতে থাকতে ভালো লাগে কারণ কৃষ্ণেন্দু এখানে আছে। আর এই ছেলেটার জন্য মনে একটা অন্যরকম ভালো লাগার রেশ থেকে যায় সব সময়। যাই হোক, এভাবে দিনগুলো এগোচ্ছিল, কিন্তু হঠাৎ সময়টা থমকে গেল যখন জিনিয়া জানতে পারল কৃষ্ণেন্দু চাকরি নিয়ে ইউকে চলে যাচ্ছে কিছু বছরের জন্য। আসলে বাড়ির পারিবারিক সোনার ব্যবসা থাকলেও কৃষ্ণেন্দু এই ব্যবসায় কখনো বিশেষ ইন্টারেস্ট ছিল না। ও সবসময় চাইতো কর্পোরেট সেন্টারে কাজ করবে। সেই মতো ইঞ্জিনিয়ারিং পড়ে এমবিবিএস করেছিল। তারপর এই নিউ ইয়র্কের কোম্পানিতে চাকরি। কৃষ্ণেন্দু নিজের গোলটাই অ্যাচিভ করেছিল জীবনে। আর এই চাকরি পাওয়ার পর প্রথম জিনিয়াকে জানিয়েছিল খবরটা। কিন্তু সেই মুহূর্তে জিনিয়া খুশি হতে পারেনি ঠিক। মনে হয়েছিল কৃষ্ণেন্দু ওর কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে এরপর। কিন্তু জিনিয়াকে তো নিজের গল্পটা কমপ্লিট করতে হবে। কৃষ্ণেন্দু না বলুক, জিনিয়াকে তো বলতেই হবে নিজের মনের কথা। আসলে ও বোঝে কৃষ্ণেন্দু ওর পড়াশুনোর কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকে যে মনের গল্প নিয়ে ভাবার ঠিক সময় নেই ওর। ভালো কৃষ্ণেন্দুও বাসে, কিন্তু মুখে বলতে পারে না হয়তো। তাই বন্ধুত্ব থেকে সম্পর্কের এই নতুন শুরুটা জিনিয়াই করবে। ও নিজেই বলবে কৃষ্ণেন্দুকে ভালোবাসি। কথাগুলো ভেবে সেই গধূলি বিকেলে এসেছিল ছাদে কৃষ্ণেন্দুকে নিয়ে। যদিও কৃষ্ণেন্দুর আজ অনেক কাজ, কাল সকালে ফ্লাইট ওর, প্যাকিং বাকি, তার আগে অনেক প্যাকিং বাকি। কিন্তু
এসবের মধ্যে জিনিয়ার মুখের ওপর যেহেতু না বলতে পারবে না, তাই এসেছিল ছাদে। তবে এই মুহূর্তে কৃষ্ণেন্দু কিছুটা অধৈর্য হয়েই বলল, কিরে, যা বলার তাড়াতাড়ি বল এখন। আমার আজ অনেক কাজ, বসে গল্প করার সময় নেই একদম। এই কথায় জিনিয়া একটু এলোমেলো হয়ে আস্তে আস্তে গলায় বলেছিল, না মানে আসলে আই লাভ ইউ, মানে ভালোবাসি আমি তোমাকে অনেক দিন ধরেই। কথাগুলো কেমন চোখ বন্ধ করে বলেছিল জিনিয়া, কিন্তু কৃষ্ণেন্দু এই কথায় কিরকম ব্যস্ত হয়ে গিয়েছিল যেন, কি বলবে ঠিক বুঝতে পারছিল না। কিন্তু জিনিয়া এই মুহূর্তে চোখ খুলে কৃষ্ণেন্দুকে এইভাবে থমকে থাকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা কর, কি হয়েছে তোমার, এরকম চুপ করে আছো কেন? আমি তো জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই না? কথাটা বলতে বলতে জিনিয়া কৃষ্ণেন্দুর হাতটা আলতো করে ধরেছিল, কিন্তু সেই সময়ে কৃষ্ণেন্দু নিচের হাতটার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে বলেছিল, এইসব কি বলছিস তুই? তুই ভুল ভাবছিস সব কিছু। মানে আমি তোকে ওইভাবে দেখিনি কখনো। দেখিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার বেশি কিছু কখনো ভাবিনি। আমি বুঝতে পারছি না তুই এইসব কবে ভাবলি। এই কথায় জিনিয়া কেমন নিষ্পলক চোখে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলেছে, ভুল ভাবছি, কিন্তু তুমি তো প্রথম থেকেই আমার কত খেয়াল রাখো। তোমার প্রত্যেকটা দিনের ছোট ছোট কথাও আমার সাথেই শেয়ার করো। আমার পড়াশুনো, আমার ছোট ছোট ইচ্ছে, আমার মন খারাপ, সবকিছু নিয়েই তুমি ভাবো। আর এটাই তো ফিলিংস, আমি জানি তুমি ফিল করো আমার জন্য। কথাগুলো কেমন অগোছলা হয়ে বলেছিল জিনিয়া, কিন্তু কৃষ্ণেন্দু একবার নিজেকে আরো পরিষ্কার করে বলেছিল, আমি বুঝতে পারিনি যে তুই এইসব কিছুর একটা অন্য মানে ধরে নিবি। হ্যাঁ, আমি তোর জন্য চিন্তা করি, তোর কেয়ার করি, কিন্তু এইসব কোনো ফিলিংসের জন্য না। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আই এম সরি। আমি কখনো তোকে হার্ট করতে চাইনি। আসলে ভুলটা আমারই। তুই যে আমার জন্য এত কিছু ভেবে ফেলেছিস, এটা আমি সত্যিই বুঝিনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া এবার শেষবারের মতো ভাঙা মনে জিজ্ঞাসা করে উঠল, তুমি মজা করছো না আমার সাথে? তুমি ভালোবাসো আমাকে, আমি জানি। এই কথায় কৃষ্ণেন্দু কিরকম ক্লান্ত স্বরে কিছুটা সময় নিয়ে বলেছিল, আমি আসছি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দিস। তুই প্লিজ এইসব ভাবনাগুলোকে মাথা থেকে বার করে দে নিজের। কথাগুলো বলেই কৃষ্ণেন্দু আর দাঁড়ায়নি, জোর পা চালিয়ে চলে গিয়েছিল ছাদটা থেকে। কিন্তু জিনিয়ার কথাগুলো যেন কানে বাজছিল। কৃষ্ণেন্দুর কাছে ওর এই ফিলিংসগুলো ভুল ভাবনা, কেমন দম নেই এসবে। এতগুলো বছর ধরে জিনিয়া এতটা ভুল বুঝলো, কৃষ্ণেন্দু সত্যিই ওকে ভালোবাসে না, কোনো ফিলিংস নেই ওর। কথাগুলো ভাবতে ভাবতেই জিনিয়ার কেমন বাস্তবের সাথে ধাক্কা খেলো যেন আজ। আর ওর স্বপ্নের পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সেদিনের পর জিনিয়া আর কারোর সাথেই কথা বলেনি কোনো, কেমন গুমড়ে চুপ হয়ে গিয়েছিল হঠাৎ। এতদিনে এতগুলো ভাবনাগুলো যে একতরফা, এটা ঠিক বিশ্বাস হচ্ছিল না এখনো। তার মধ্যেই পরের দিন কৃষ্ণেন্দু চলে গিয়েছিল কলকাতা ছেড়ে। শেষবার দেখা করেনি, শেষবার দেখাও করেনি আলাদা করে জিনিয়ার সাথে। শুধু ডাইনিং রুমে সবার মাঝে দাঁড়িয়ে জিনিয়াকে বলেছিল, আমি আসছি। আসলে ওর মনে হয়েছিল জিনিয়ার সাথে এবার দূরত্ব তৈরি করতে হবে, নইলে ওই এই সিচুয়েশনটা থেকে বের হতে পারবে না, নিজের মনেই কষ্ট পাবে। তাই খারাপ লাগলেও এই বন্ধুত্বটা থেকে দূরে সরে আসতে হবে কৃষ্ণেন্দুকে। তবে এত কথা জিনিয়া বোঝেনি সেদিন, শুধু খুব খারাপ লেগেছিল। এই প্রথম নিজেকে কৃষ্ণেন্দুর জীবনে ভীষণ অপ্রয়োজনীয় সাধন মনে হয়েছিল, যার সাথে কৃষ্ণেন্দু আর কোনো আলাদাই কথা নেই। তবে আজকের পর যে একটা ভীষণ বড় অপমান অপেক্ষা করছিল জিনিয়ার জন্য, সেটাও বোঝেনি সেদিন। আসলে কৃষ্ণেন্দুর মা
সেদিন বিকেলে ছাদে গিয়েছিল গাছের জল দিতে, কিন্তু দরজার আড়াল থেকে জিনিয়ার কথাগুলো শুনে স্থির হয়ে গিয়েছিল সঞ্চারী। মেয়েটার এত বড় সাহস, এতটা নির্লজ্জ, শেষে ওর ছেলেকেই ফাঁসানোর চেষ্টা করছে এই ভালোবাসার গল্প শুনিয়ে। দৃশ্যটা দেখে সারা শরীর জ্বলে গিয়েছিল যেন ওর। তবে অনেক কষ্টে নিজেকে সামলেছিল সেদিন। সেই মুহূর্তে কিচ্ছু বলেনি জিনিয়াকে। আসলে অপেক্ষা করেছিল শুধু কৃষ্ণেন্দু চলে যাবার। একবার ছেলেকে ভালোই ভালোই ফ্লাইটে উঠে গেলে সঞ্চারী আর চুপ থাকবে না। একেবারে মা মেয়ে দুজনকে বুঝিয়ে দেবে এই বাড়িতে ওদের জায়গাটা। সেই মতো কৃষ্ণেন্দু চলে যাবার দিন বিকেলে সঞ্চারী এসেছিল জিনিয়াদের ঘরে। সেই সময় নন্দিনী কিছু জামা কাপড় গোছাচ্ছিল, আর জিনিয়া বই নিয়ে বসেছিল টেবিলে। সেই মুহূর্তে সঞ্চারী এসে একদম সোজাসুজি নন্দিনীকে বলেছিল, ভালোই তো ট্রেনিং দিয়েছো মেয়েকে, ছেলে ধরার ট্রেনিং। কথাটা কিরকম অবাক হয়ে গিয়েছিল যেন নন্দিনী। জিনিয়াও বই থেকে মুখ তুলে খুব আশ্চর্য হয়ে তাকিয়েছিল কৃষ্ণেন্দুর মায়ের দিকে। সেই মুহূর্তে নন্দিনী বলে উঠেছিল, মানে কি বলছো? কি তুমি এসব? এই কথায় সঞ্চারী একবার খুব তীক্ষ্ণ স্বরে বলেছিল, কেন বুঝতে পারছো না না কি বলছি? নিজের মেয়েকে তো শিখিয়ে পড়িয়ে আমার ছেলের কাছে পাঠিয়েছিলে প্রেম প্রস্তাব দিতে। ভালোই স্কিম করেছিলে এই বাড়িতে আমার ছেলের ঘাড়ে সারা জীবনের মতন নিজের মেয়েটাকে চাপিয়ে দেওয়ার। কথাটায় নন্দিনী কিরকম স্তব্ধ হয়ে বলেছিল, এসব কি বলছো? ওটা কি তুমি? এটা অসম্ভব। এই কথায় সঞ্চারী এবার নিজের গলার স্বর বাড়িয়েই বলল, অসম্ভব? বিশ্বাস না হলে নিজের মেয়েকে জিজ্ঞেস করো। কাল বিকালে ছাদে গিয়ে ও কৃষ্ণেন্দুকে ঠিক কি বলেছে। এত বড় সাহস! আমাদের এই বাড়িতে থেকে খেয়ে আমার ছেলেকেই ফাঁসানোর চেষ্টা করছে। নির্লজ্জ বেহায়া একটা মেয়ে। এতদিন ধরে তোমরা আমার বরের ভালো মানসিক সুযোগ নিয়ে দিনের পর দিন এই বাড়িতে থেকে গেলে। একটা টাকাও কোনোদিন গুনতে হয়নি, কিন্তু এত কিছুর পরও তোমাদের স্বার্থসিদ্ধি হলো না। এরপর জিনিয়াকে পাঠিয়েছো প্রেমের নাটক করতে। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল সঞ্চারী, কিন্তু নন্দিনী আর জিনিয়া এই মুহূর্তে কেমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। অপমানে লজ্জায় সারা শরীর স্থির হয়ে গিয়েছিল যেন। তার মধ্যে সঞ্চারী আবার বলে উঠেছিল, ভাগ্যিস আমার ছেলেটা এই প্রেমের নাটকে ফাঁসেনি, না করে দিয়েছে মুখের উপর। নইলে তো তোমাদের লটারি লেগে যেত। তবে একটা কথা, যা হয়েছে হয়েছে, কিন্তু এরপর যদি জিনিয়া কোনোভাবে আমার ছেলের ধারে কাছেও ঘেঁষার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দেব। কৃষ্ণেন্দুর বাবারও কোনো কথা শুনবো না আমি, এটা মাথায় রেখো। কথাগুলো ঝড়ের গতিতে বলে আর কোনো প্রতিউত্তরের অপেক্ষা না করেই চলে গিয়েছিল সঞ্চারী, ঘরটা খালি করে। কিন্তু নন্দিনী আর জিনিয়া দুজনেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কেমন। এতটা অপমান যে জীবনে কোনোদিনও প্রাপ্য ছিল, এটাই আসলে বোঝেনি। তবে নন্দিনী এবার জিনিয়াকে সোজাসুজি প্রশ্নই করেছিল, তুই কি বলেছিস কৃষ্ণেন্দুকে গিয়ে? সত্যি করে বল, যার জন্য এত অপমান শুনতে হলো আমাকে। চুপ করে থাকবি না, সত্যি কথা বল। কথাগুলো কেমন রাগ কষ্ট নিয়ে বলেছিল নন্দিনী, কিন্তু জিনিয়া এই মুহূর্তে জল ভর্তি চোখে বলেছিল, ভালোবেসে বলেছিলাম, ভুল হয়ে গেছে মা। কথাটায় নন্দিনী আর মাথা ঠিক রাখতে পারেনি। সঙ্গে সঙ্গে একটা জোর থাপড় বসিয়ে দিল জিনিয়ার গালে। তারপর কেমন কঠিন গলায় বলে উঠল, এত সাহস তোর! যাদের বাড়ি আশ্রিতা হয়ে আছিস, যাদের দয়ায় আমরা খাই পড়ি, তাদের বাড়ির ছেলেকে গিয়ে ভালোবাসার কথা বলেছিস? একবারও এসব করার আগে আমার মুখটা মনে পড়ল না তোর? আমরা কোন অংশে ওদের যোগ্য? তোর বাবা তো আমাদের পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেছে। আজ ওই লোকটার জন্য আমাদের এই পরিস্থিতি, তার মধ্যে তুইও এতটা অবুঝের মতো কাজ করলি? এই কথায় জিনিয়া কান্নায় ভেঙে পড়ে বলেছিল কেমন অগোছালো হয়ে, আমি বুঝিনি মা, আমি সত্যিই বুঝিনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে। ভীষণ ছোট লাগছে নিজেকে। সঞ্চারী কাকিমা কথাগুলো আমি জীবনেও ভুলবো না।
কথাগুলো বলে জিনিয়া খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল মাকে। সেই মুহূর্তে নন্দিনীও কেঁদে ফেলেছিল হঠাৎ। তারপর কেমন অসহায় গলায় বলেছিল, পড়াশোনা করে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়া মা। আমাকে নিয়ে চল এই বাড়ি থেকে। অন্যের দয়ায় বাঁচতে সত্যি ভীষণ লজ্জা হয়। আমি মাধ্যমিক পাশ বলে তো কোনো কাজও জোগাড় করতে পারলাম না। কথাগুলো খুব এলোমেলো হয়ে বলেছিল নন্দিনী। কিন্তু জিনিয়ার এবার সত্যি নিজের উপর রাগ হচ্ছিল। বাস্তব থেকে কতটা দূরে সরেছিল ও। কোন কল্পনা জগতে বাস করতো এতদিন, যে এরকম বড় একটা ভুল করে বসলো। কৃষ্ণদিকে ভালোবাসলো কিছু না ভেবে, না বুঝে। তবে আর না, আর কোনোদিনও কৃষ্ণেন্দুর কথা মনেও আনবে না জিনিয়া। আজকের পর, আজকের অপমানের পর ওই নামটা ভাববে না আর কখনো। সেদিন এইভাবে নিজেকে কঠিন শাসন করে জিনিয়া সত্যি কেমন জোর করেই কৃষ্ণদিকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর ভীষণ বাস্তবকে গুরুত্ব দিতে শিখেছিল মেয়েটি। কোনোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে, এই কথাটাই মনে হতো সব সময়। তাই সব ভুলে পড়াশোনায় মন দিয়েছিল। কিন্তু অন্য দেশে গিয়ে যার সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল, সে কিছুতেই বলতে পারছিল না আর জিনিয়াকে। কদিন বাদেই কৃষ্ণেন্দু যেন হাঁপিয়ে উঠেছিল। ওই একটা মেয়ে অদৃশ্য হয়ে যেন ছায়ার মতো সঙ্গে ছিল ওর। জিনিয়ার কথা, ওর গলার স্বর, ওর হাসি, সব কিছু যেন কৃষ্ণেন্দু দেখতে পেত চোখ বন্ধ করে, শুনতে পেত নিস্তব্ধ বিকেলে। বুঝতে পারছিল না যে মেয়েটা যতদিন সঙ্গে ছিল ততদিন কেন বোঝেনি ভালোবাসে। এমনকি জিনিয়া যখন নিজে বলতে এসেছিল ওর ফিলিংসের কথা, তখন মুখের ওপর না বলে দিয়েছিল কৃষ্ণেন্দু। এরপর এইভাবেই যে লক্ষ লক্ষ মাইল দূরে এসেছে জিনিয়ার জন্য, নিজের ফিলিংসগুলো বুঝবেও, এটা কৃষ্ণেন্দু ভাবতে পারেনি। তবে এখন তো ফিরে যাওয়ার উপায়ও নেই। এই কোম্পানির সাথে 3 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে ও। তাই কোনোভাবেই মাঝ রাস্তায় চাকরি ছেড়ে চলে আসতে পারবে না। আর কোন মুখেই বা জিনিয়ার সামনে দাঁড়াবে, যাকে একদিন মুখের ওপর ফিরিয়ে দিয়েছিল কৃষ্ণেন্দু। এমনকি এত দূর আসার আগেও একবারও কথা বলেনি। তাকে কিভাবে বলবে ভালোবাসি? তবে এই 3 বছরে জিনিয়াকে মাঝে মাঝে ফোন করেছে ও, মেল করেছে খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু মেয়েটা কেমন নিজেকে আড়াল করে নিয়েছে হঠাৎ। প্রত্যেকবার ফোন দিলে কৃষ্ণেন্দুর গলা শুনে ফোন কেটে দিয়েছে নিজে থেকেই। কোনো মেলের কোনো উত্তর দেয়নি কোনো। কৃষ্ণেন্দু এইসব দেখে মাঝে মাঝে জিনিয়ার উপর অভিমান হয়েছে। এত কিসের রাগ যে এইভাবে দূরে সরে গেল? একবার কি ফোনে অন্তত একটা শব্দ বলা যায় না? জিনিয়া তো নিজেও জিজ্ঞাসা করতে পারে কৃষ্ণেন্দু কেমন আছে, এত দূরে দেশে একা একা কিভাবে থাকছে। নাকি ওইটুকুই মনে হয় না এখন? এসব এলোমেলো ভাবনায় ভিড়ে কোনোভাবে 3টে বছর পার করেছিল কৃষ্ণেন্দু। অপেক্ষা করেছিল শুধু এই চাকরিটা ছাড়ার। আর এই কোম্পানিতে কাজের এত চাপ যে কোনোভাবেই 7 দিনের ছুটি ম্যানেজ করে দেশে ফিরতে পারেনি। তাই শুধু অপেক্ষা করেছে এই 3টে বছর শেষ হওয়ার। কিন্তু এই 3 বছরে জিনিয়া নিজের জন্য একটা চাকরি জোগাড় করে ফেলেছে অবশেষে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। জিনিয়া এরপর আর অপেক্ষা করেনি। কলকাতায় একটা একতলা বাড়ি ভাড়া করে মাকে নিয়ে বেরিয়ে এসেছে বাড়ির থেকে। যদিও ওই বাড়িতে অভিষেকবাবু খুব খারাপ লেগেছিল এতে। জিনিয়া তো নিজের মেয়ের মতন, সেই বাড়ি ছেড়ে চলে গেল। কথাটা কৃষ্ণেন্দুকে ফোনে বলেছিলেন উনি। কৃষ্ণেন্দুও সবটা শুনে কেমন চুপ করে গিয়েছিল। হঠাৎ মনে হয়েছিল ওর জন্য কি জিনিয়া বাড়ি ছাড়লো? সেদিনে সেই রিজেকশনের পর জিনিয়া কি আর কখনো কৃষ্ণেন্দুর মুখোমুখি হতে চায় না? তাই কি বাড়ি ছেড়ে চলে গেল? যাই হোক, এইসব ভাবনার মাঝেই আরও একটা বছর পেরিয়েছে। কৃষ্ণেন্দু 3 বছরের চাকরির মেয়াদ শেষ হয়েছিল। আর একদিনও অপেক্ষা না করে কৃষ্ণেন্দু এরপর টিকিট কেটেছিল কলকাতার। এতদিনের অপেক্ষার শেষে এবার ফেরার পালা। কিন্তু ফেরার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল যেন। কৃষ্ণেন্দু আনমনেই খুঁজে বেড়াচ্ছিল সে চেনা হাসি, এলোমেলো বকবক করা মেয়েটাকে, জিনিয়াকে। তাই সেদিন অকারণেই ও গিয়েছিল জিনিয়াদের ঘরে, যেটা এখন এই বাড়িতে বন্ধই থাকে। এই শূন্য ঘরটাকে দেখে পুরনো অনেক কথা মনে পড়েছিল ওর। সেই জিনিয়ার এলোমেলো কথা,
স্কুল ফিরে অনেক সময় বই খাতা নিয়ে কৃষ্ণেন্দুর কাছে হাজির হয়ে যাওয়া, সারাদিনের ছোটাছুটি মুহূর্ত, ভালো লাগাগুলোকে একসাথে ভাগ করে নেওয়া, সবই মনে হচ্ছিল ভীষণ। আর কেমন খালি লাগছিল সব কিছু। মনে হচ্ছিল যেভাবেই হোক আবার জিনিয়ার সামনে গিয়ে দাঁড়াতে হবে, নতুন করে গল্পটা শুরু করতে হবে। সেদিন এই চিন্তার মাঝেই কৃষ্ণেন্দু বাবার কাছে গিয়ে জিনিয়াদের ভাড়া বাড়ির অ্যাড্রেসটা জেনেছিল। অভিষেকবাবু মাঝে মাঝেই যায় ওইখানে দুজনের খোঁজ খবর নিতে, কিন্তু কৃষ্ণেন্দু এই অ্যাড্রেসটা পেয়ে মুখে একটা হাসি চলে এসেছিল যেন। অবশেষে একটা সেতু পাওয়া গেছে, যেটা পার করলে জিনিয়ার কাছে পৌঁছানো যাবে। কথাটা ভেবেই সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনিও। পরের দিনই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল ওই নতুন ঠিকানার উদ্দেশ্যে। দিনটা ছিল রবিবার, জিনিয়ার অফিস ছুটি, তাই সকাল সকাল মাকে রান্নায় হেল্প করছিল। সেই সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। জিনিয়ার সেই মুহূর্তে নিজেই গিয়েছিল দরজা খুলতে, তবে দরজা খুলে কেমন থমকে গিয়েছিল যেন। কৃষ্ণেন্দু এখানে! ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না ছেলেটাকে সামনে দেখে। সেই সময় নন্দিনী পাশ থেকে এসে আনমনে যখন কৃষ্ণেন্দুকে দেখেছিল, ও নিজেও খুব অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ নিজের মনে বলে উঠেছিল কেমন, কৃষ্ণেন্দু তুমি? কৃষ্ণেন্দু সেই সময় আলতো হেসে বলেছিল, ভেতরে আসতে পারি কাকিমা? এই কথায় জিনিয়া ঠিক কোনো উত্তর না দিলেও নন্দিনী পাশ থেকে একটু সময় নিয়েই বলেছিল, তবে এরপর জিনিয়া কেমন যেন চুপ করেছিল কৃষ্ণেন্দুর সামনে। এতদিন বাদে এই ছেলেটার সাথে আর কোনো কথা নেই ওর। সেদিনের অপমানটা আজও ভোলেনি আসলে জিনিয়া, তাই একটা শব্দও আসছিল না ঠিক। তবে কৃষ্ণেন্দু ভেতরে এসে নিচে থেকেই বলে উঠেছিল, কেমন আছো তোমরা? অনেক দিনই তো কোনো যোগাযোগ নেই, তাই কলকাতায় ফিরে বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে এলাম এখানে। কথাগুলো শুনে জিনিয়া কিছু না বললেও নন্দিনী আলতো হেসে বলল, আমরা ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? এই কথায় কৃষ্ণেন্দুর সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, ভালো আছি। আমি তো এরপর কলকাতাতেই সেটেল করব। ওখানকার চাকরিটা ছেড়ে চলে এসেছি। এখানে কাল থেকেই নতুন অফিসে জয়েনিং। শেষ কথাটা কৃষ্ণেন্দুর জিনিয়ার দিকে তাকিয়ে বলল। জিনিয়া এটা শুনে কিছুটা মেলাতে পারল না ঠিক। কৃষ্ণেন্দু আগে তো বাইরে সেটেল হতে চাইতো, তাহলে হঠাৎ চাকরি ছেড়ে এখানে কেন? তবে কথাটা মনে হতেই ভাবনাগুলোকে থামিয়ে দিল জিনিয়া। কৃষ্ণেন্দু এখানেই থাক বা বিদেশে, তাতে জিনিয়ার কি? তবে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি জিনিয়াকে বলেই উঠল, তুই নতুন চাকরি পেয়েছিস শুনলাম। অল দ্য বেস্ট। এই কথায় জিনিয়া অল্প কথায় উত্তর দিল, থ্যাংক ইউ। তবে সেদিন কৃষ্ণেন্দুকে এড়িয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ বাদে জিনিয়ার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কিছু কাজ নিয়ে। আসলে এই ছেলেটার সাথে যত কম মুখোমুখি হওয়া যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণেন্দু বুঝেছিল এই 3 বছরে অনেকটা ফাঁক তৈরি হয়ে গিয়েছে দুজনের মধ্যে, তাই হয়তো কোনো কথা বলল না আজ জিনিয়া। তবে জিনিয়া সেদিন বাড়ি ফিরে দেখেছিল দুটো গিফট বক্স। তারপর মায়ের মুখে শুনেছিল কৃষ্ণেন্দু দিয়ে গেছে ওগুলো, নিউ ইয়র্ক থেকে এনেছে ওদের জন্য। জিনিয়া এটা শুনে কোনো উত্তর করল না আর। গিফটগুলো না দেখেই ঘরে চলে গিয়েছিল নিজের। সেই মুহূর্তে মা এসেছিল ওর কাছে। আজ নন্দিনী অনেকদিন বাদে জিনিয়াকে জিজ্ঞেস করে উঠল, তুই ঠিক আছিস তো? কৃষ্ণেন্দুর জন্য কি তোর মনে এখনো? না। কথাটা শেষ হতে না দিয়েই জিনিয়া বলে উঠল কিছুটা কঠিন, প্লিজ মা, ওটা আমার একটা ভুল ছিল, বেহিশেবি হয়ে ভাবা ভুল, যার শাস্তি তোমাকেও পেতে হয়েছে। কিন্তু সেদিনের সেই অপমানটা আমি আজও ভুলিনি, আর কোনোদিন ভুলবও না। আর ওই একই ভুল আমি কোনোদিনও আর দ্বিতীয়বার করব না। কথাগুলো খুব জোর গলায় বলেছিল জিনিয়া। তারপর ঘরটা খালি করে চলে গিয়েছিল। তবে সেদিনও বোঝেনি জীবন আবার অদ্ভুতভাবে ওকে ওই ছেলেটার মুখোমুখি এনে দাঁড় করাবে, না চাইতেও। আসলে পরের দিন অফিসে একটা অন্যরকম দিন ছিল।
একজন নতুন প্রেজেন্ট ম্যানেজার জয়েন করবে, সেই নিয়ে সবাই টুকটাক নার্ভাস ছিল। জিনিয়াও সেই একই চিন্তা নিয়ে অফিসে এসেছিল। তবে সেদিন যখন সেই নতুন প্রজেক্ট ম্যানেজারের মুখোমুখি হয়েছিল, ও কেমন যেন আকাশ থেকে পড়েছিল এই মুহূর্তে। কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু এই অফিসে? কথাটা ভাবতেই কেমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল জিনিয়া। কিন্তু কৃষ্ণেন্দু জিনিয়াকে দেখে আলতো হেসে কিছু না বলেই কেবিনে চলে গিয়েছিল নিজের। তবে এরপর জিনিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কেমন। তার মানে এবার রোজ কৃষ্ণেন্দুর মুখোমুখি হতে হবে, একই অফিসে কাজ করতে হবে, ভেবেই কেমন অস্বস্তি হচ্ছিল ওর। মনটা এলোমেলো হয়ে যাচ্ছিল কেমন যেন হঠাৎ। তবে এরপর জিনিয়া কিছু ডেটা চেক করতে কৃষ্ণেন্দুর কেবিনে গিয়েছিল একা। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি জিজ্ঞেস করেইছিল, তোর কি আমার সাথে কথা বলা বারণ? কথাটা জিনিয়া ঠিক বুঝতে না পেরে বলেছিল, মানে? এই প্রশ্নে কৃষ্ণেন্দু এবার সহজ ভাষায় বলেছিল, এতদিন ফোন করতাম তখন কথা বলতিস না, মেলের রিপ্লাই দিতিস না, আর কাল থেকে সামনাসামনি দেখা হচ্ছে তাও একবারও জিজ্ঞাসা করলি না আমি কেমন আছি। তাই বলছি, কথা বলা বারণ কি আমার সাথে? কথাগুলো কেমন এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু। তবে সেই মুহূর্তে জিনিয়া একটু স্বস্তিভাবে উত্তর দিল, এটা একটা অফিস, তাই আমার মনে হয় আমাদের মধ্যে আপনিটাই ঠিক আছে স্যার। এছাড়া আর কোনো কথা আমাদের মতো থাকার কথা নয়। আজ যেই বন্ধুত্বটা ছিল সেটা তো অনেকদিন আগেই শেষ। যাই হোক, আমি যাই, ডেটাগুলো দিলাম, প্লিজ এগুলো চেক করে জানাবেন। আমি আসছি এখন। কথাটা বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গিয়েছিল জিনিয়া কেবিন। তবে কৃষ্ণেন্দুর কেমন মনটা ভেঙে গিয়েছিল হঠাৎ। তবে এরপর অফিসে জিনিয়া সত্যি কৃষ্ণেন্দু থেকে সবসময় দূরত্ব বজায় রাখত। দরকার ছাড়া কখনো একটা বাড়তি কথা বা শব্দ অব্দি বলতো না। চোখাচোখি হলে এড়িয়ে চলে যেত। কিন্তু জিনিয়া লক্ষ্য করেছিল কৃষ্ণেন্দু ওর দিকে কারণে অকারণে মাঝে মাঝে কেমন স্থির চোখে দেখে। এই দৃষ্টিটা খুব অচেনা জিনিয়ার। আগে যখন বন্ধু ছিল তখন কিন্তু কৃষ্ণেন্দু এভাবে তাকাতো না ওর দিকে, থমকে দাঁড়াতো না ওকে দেখে ভিড়ের মধ্যে। এর মধ্যে একদিন বেশ বৃষ্টি পড়ছিল বাইরে। জিনিয়া অফিস শেষে সেই বৃষ্টি মাথায় নিয়ে অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিল অফিসের উল্টো দিকের রাস্তায়। তবে আজ আর কৃষ্ণেন্দু জিনিয়া থেকে দূরে থাকতে পারেনি। গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে জিনিয়াকে দেখে সোজা হাজির হয়েছিল ওর সামনে। তারপর গাড়ির দরজা খুলে বলেছিল, ভেতরে আসুন। এই কথায় জিনিয়া একটু কথা সাজিয়ে বলেছিল, না স্যার, অসুবিধে নেই কোনো, আমি অটো পেয়ে যাব, আপনি যান। কথাটায় কৃষ্ণেন্দু কেমন রাগ হয়েছিল যেন। এই অচেনা হয়ে থাকা, এড়িয়ে এড়িয়ে যাওয়া, সবকিছু তো একটা সীমা আছে। জিনিয়া সেই সীমাটা যেন পার করে দিয়েছে আজ। এমন একটা ভাব করে রোজ যেন কৃষ্ণেন্দু অদৃশ্য ওর সামনে, যাকে দেখেও দেখা যায় না। কথাগুলো ভেবেই এবার কৃষ্ণেন্দুও গাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ বৃষ্টির মতো দাঁড়িয়ে পড়ল চুপ করে। জিনিয়া এবার এটা দেখে কেমন বিপাকে পড়ল যেন। এইভাবে ছেলেটা বৃষ্টিতে ভিজছে কেন? এমনিও তো ঠান্ডা লাগা ধাপ ছিল। কথাগুলো ভেবেই আর আপনি আগে না করে সোজাসুজি বলে উঠেছিল, তুমি কি করছো এটা? বৃষ্টিতে ভিজছো কেন এভাবে? ঠান্ডা লেগে যাবে তো। এই কথায় কৃষ্ণেন্দু এবার বেশ তেজ দেখিয়ে বলল, কেন? তুই তো আমায় চিনিস না। এতদিন অফিসে তো এমন ভাব করলি যেন জীবনেই তোর সাথে আমার দেখা হয়নি। তাহলে আজ আমি বৃষ্টিতে ভিজি কি রোদে দাঁড়াই, তাতে তোর তো কিছু না। কথাটা শুনে জিনি আবার বেশ বিরক্ত হয়ে বলল, তুমি যাবে গাড়িতে? এইভাবে ভিজো না, তোমার কিন্তু বৃষ্টির জল সহ্য হয় না। এই কথায় কৃষ্ণেন্দু এবার সাথে সাথেই বলে উঠল, তোকে না নিয়ে আমি এখান থেকে যাব না কোথাও, জেদ আমারও আছে। এই কথা শুনে জিনি আবার নিজেও রেগে বলল কেমন, ঠিক আছে, দাঁড়িয়ে থাকো এখানে, কিন্তু আমি তোমার গাড়িতে যাব না, অটোতেই যাব। কথাগুলো বলে জিনিয়া মুখ ঘুরিয়ে নিল নিজের। তবে কয়েক সেকেন্ড বাদে কৃষ্ণেন্দু দুটো হাতচো হাতচো শুনতেই কেমন আর
কঠিন হয়ে থাকতে পারল না যেন। সঙ্গে সঙ্গেই কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলল, হয়েছে অনেক, ওঠো গাড়িতে তাড়াতাড়ি। কথাটা বলেই জিনিয়া সেই মুহূর্তে নিজে থেকেই গাড়িতে উঠেছিল। এবার কৃষ্ণেন্দুর মনে শান্তি। তবে সেদিন গাড়িতে উঠেও কৃষ্ণেন্দু নাক টানছিল, 2 মিনিট বাদে বাদেই হাঁচু হাঁচু করছিল। সেই দেখে জিনিয়া আর চুপ থাকতে পারল না, নিজের মনেই কেমন বলে উঠল, কি দরকার ছিল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার? কে জানে, লেগে গেল তো ঠান্ডা। আমি জানতাম। এই কথায় সর্দির মধ্যেও কৃষ্ণেন্দু বেশ ভালোই লাগছিল। তবে নাক টানতে টানতে আলতো হেসে বলে উঠল, তার মানে আমি অতটাও অচেনা হইনি এখনো, যতটা তুই দেখাস। নইলে আমাকে নিয়ে এতটা চিন্তা করতিস না আজ। এই কথায় যিনি আর কোনো উত্তর দিল না, বলতে পারল না যে আজও তোমাকে নিয়ে ভাবে মন, শুধু সেসব বলা বারণ। তাই চুপ করেই রইল কৃষ্ণেন্দুর সামনে। তবে পরদিন অফিসে জিনিয়া খেয়াল করল কৃষ্ণেন্দুর অবস্থা ভালোই খারাপ। সারাক্ষণ নাক টেনে যাচ্ছে, চোখ দুটো ছলছল। সেই নিয়েও সারাক্ষণ কাজ করেই যাচ্ছে ছেলেটা। এইসব দেখে কেমন পুরনো কথা মনে পড়ে গেল ওর। এইরকম সময়ে জিনিয়া অনেকবার কৃষ্ণেন্দুর জন্য আদা দিয়ে চা বানিয়ে দিত যখন ওই বাড়িতে থাকতো। তবে আজ কি আর সেসব সম্ভব? আজ জিনিয়া অনেক দূরের কেউ। তবে বেশিক্ষণ আর এসব ভেবে নিজেকে আটকে রাখতে পারল না। নিজে থেকেই ক্যান্টিনে গেল লাঞ্চ টাইমের আগে। ক্যান্টিনের কুক সুধীর জেঠু ওর খুব চেনা। তাকে বলেই 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে পিয়নের হাত দিয়ে পাঠিয়েছিল কৃষ্ণেন্দুর কাছে। সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর হঠাৎ না চাইতেও চা পেয়ে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কে বলল চায়ের জন্য? এই প্রশ্নে পিয়ন সাথে সাথেই বলল, জিনিয়া ম্যাডাম পাঠিয়েছেন, খেয়ে নিন স্যার, ভালো লাগবে। কথাটা শুনে কৃষ্ণেন্দু সত্যিই কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল যেন কয়েক সেকেন্ড। তার মানে যিনি এখনো ওকে নিয়ে চিন্তা করে, ওকে সবার মধ্যেও খেয়ালে রাখে। কথাগুলো কেমন আনমনে মনে হলো ওর। তবে এরপর অফিসে সেদিন কাজের চাপ বেড়েছিল খুব। ফাইনাল প্রজেক্টের সবকিছু কমপ্লিট করার দিন ছিল আজ। তাই রাত 9টা অবধি থাকতে হয়েছিল সবাইকে। কিন্তু সেসবের মধ্যেও আনমনে জিনিয়া বারবার কৃষ্ণেন্দুকেই খেয়াল করেছিল। ছেলেটা যেন ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে ওর, ক্লান্ত লাগছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যখন ওরা অফিস থেকে বেরোচ্ছিল, তখন কৃষ্ণেন্দুর মাথাটা টলে গেল যেন। জিনিয়া সেটা খেয়াল করেই আর নিজেকে এই ছেলেটার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। নিজ থেকেই ওর কাছে গিয়ে বলে উঠল, এই শরীরে তোমার নিজে ড্রাইভ করে যাওয়া দরকার নেই, গাড়ি অফিসেই থাক। তুমি ট্যাক্সিতে তুমি ট্যাক্সিতে যাও, আমি ঠিক করে দিচ্ছি। কথাটা বলেই জিনিয়া নিজ থেকেই কৃষ্ণেন্দুর হাতটা ধরে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। কৃষ্ণেন্দু এই মুহূর্তে কেমন থমকে গিয়েছিল যেন। জিনিয়া এই 1.5 মাসে প্রথমবার নিজ থেকে ওর কাছে এলো, ওর হাতটা ধরলো। কথাটা ভেবেই এই শরীর খারাপের মধ্যেও অদ্ভুত একটা ভালো লাগা ছড়িয়ে গেল মনে। তার মধ্যেই জিনিয়ার ট্যাক্সি ঠিক করে, আমি ছেড়ে দিচ্ছি তোমায় বাড়ি পর্যন্ত। তোমাকে খুব উইক লাগছে, কাল রেস্ট নিও। আর অফিসে আসার দরকার নেই। কথাগুলো বলেই জিনিয়া কৃষ্ণেন্দুর সাথে একটি ট্যাক্সিতে উঠেছিল। কৃষ্ণেন্দু এবার আর চুপ না থেকে কেমন জ্বরের ঘরেই বলে উঠেছিল, এখন আর আপনি করে বলছিস না যে? সব দূরত্ব শেষ হয়ে গেল? এই প্রশ্নে জিনিয়া কি উত্তর দেবে ঠিক বুঝতে পারল না। তাই কথা ঘুরিয়ে বলল, তুমি চোখ বন্ধ করে রেস্ট নাও, কথা বলো না বেশি। এই কথায় কৃষ্ণেন্দু নিজ মনেই বলে উঠল, এতদিন তো চুপই করেছিলাম। কত ফোন করেছি তোকে, কত অপেক্ষা করেছি একবার তোকে দেখবো বলে, একবার কথা বলার জন্য। কথাগুলো কৃষ্ণেন্দু চোখ বন্ধ করে জ্বরের ঘরে বললেও জিনিয়া কেমন থমকে গেল যেন। এসব কি বলছে ছেলেটা? জ্বরের ঘরে ভুল বকছে না তো? নইলে কৃষ্ণেন্দু কোনোদিনও ওর জন্য অপেক্ষা করার কথা ছিল না? কথাগুলো ভাবতে ভাবতেও খেয়াল করলো ছেলেটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। কলকাতায় চলন্ত রাস্তার ভিড়ে কেমন মলিন হয়ে গেছে মুখটা। সারাদিনে ক্লান্তি এসে জমা হয়েছে। জিনিয়ার এই মুহূর্তে ওকে দেখে কেমন মায়া হলো যেন। অদ্ভুত একটা কষ্ট হলো বুকের ভেতর। অনেকদিন পর পুরনো মন ভাঙা চিনচিনে ব্যথা জেগে উঠলো আবার। যাই হোক,
এই ভাবনার ভিড়ে সেদিন কৃষ্ণেন্দুর বাড়ি চলে এসেছিল। জিনিয়া এবার ওকে আলতো করে ডেকে বলেছিল, বাড়িতে চলে এসেছি তোমার, ওঠো, যাও। এই কথায় কৃষ্ণেন্দুর ঘুমের ঘোর কাটলেও কোনো জোর পাচ্ছিল না যেন শরীরে। তার মাঝেই ও বলে উঠেছিল, ভেতরে চল, এত দূর যখন এলি আমার জন্য একটু বসে যা। এই কথায় জিনিয়ার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল, না, আমি ভেতরে যাব না, অনেক দেরি হয়ে গেছে, তুমি যাও। কথাটায় কৃষ্ণেন্দু আর কিছু না বলে নামতে যাচ্ছিল ট্যাক্সি থেকে, কিন্তু এই মুহূর্তে ভালো মতনই মাত্রা ঘুরে গেল ওর। জিনিয়া সেই দেখে শক্ত করে কৃষ্ণেন্দুকে ধরে অনুভব করলো ওর শরীরের উত্তাপটা, ভীষণ জ্বর রয়েছে গায়ে। এটা দেখে জিনিয়া আর ট্যাক্সিতে বসে থাকতে পারল না, কৃষ্ণেন্দুকে ধরে দরজা অবধি ছাড়তে আসতেই হলো ওকে। তবে জানতো কৃষ্ণেন্দুর মা ওকে দেখলে খুশি হবে না একদম, নিশ্চয়ই খারাপ কিছু ভাববে। এইসব এলোমেলো ভাবনার মাঝেই সেদিন সঞ্চারী এসে দরজা খুলেছিল। তবে স্থির হয়ে গিয়েছিল কেমন জিনিয়াকে দেখে, যে ওর ছেলের হাতটা শক্ত করে ধরে আছে এই সময়ে। তবে পরের মুহূর্তে খেয়াল করেছিল কৃষ্ণেন্দুর দুর্বল চেহারাটা। সেই সময় ওর কিছু জিজ্ঞাসা করার আগেই জিনিয়া বলেছিল, ওকে ধরে নিয়ে যান, খুব জ্বর এসেছে কৃষ্ণেন্দুর, একই অফিসে কাজ করি, তাই এসব দেখে আর ওকে একা ছাড়তে পারলাম না, যাই হোক, আসছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই জিনিয়া আর অপেক্ষা করেনি, কৃষ্ণেন্দুর হাতটা ছেড়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ির দরজার সামনে থেকে। তবে এই মুহূর্তে সঞ্চারীর মনে ছেলের শরীরের চিন্তা বাদে একটা নতুন চিন্তা ঢুকে গিয়েছিল, জিনিয়ার চিন্তা। মেয়েটা একই অফিসে কাজ করে, এতদিন তো এইসব ব্যাপারে কিছুই জানতো না। জিনিয়া এবার তো ভালোভাবেই সুযোগ পেয়ে গেল ওর ছেলেকে ফাঁসানোর। কথাগুলো কেমন হঠাৎ মনে হলো ওর। তবে সেদিন জিনিয়া বাড়ি ফিরতে বেশ রাত হয়েছিল। নন্দিনী বেশ চিন্তা করছিল মেয়ের জন্য, তাই জিনিয়া ফিরতেই দরজা খুলে নন্দিনী কপালের ভাঁজ নিয়েই জিজ্ঞাসা করেছিলেন, কোথায় ছিলিস তুই? অফিস থেকে বেরোনোর সময় তো মেসেজ করলি, তাহলে এত দেরি হলো কেন? এই প্রশ্নে জিনিয়া একটু আস্তে গলায় বলেছিল, আসলে মা, আমি কৃষ্ণেন্দুকে বাড়ি ছাড়তে গিয়েছিলাম, পুরো উল্টো রাস্তা তো, তাই দেরি হয়ে গেল। কথাটা শুনে নন্দিনী এবার অবাক হয়েই বলল, কৃষ্ণেন্দুর বাড়ি গিয়েছিস মানে? কেন গিয়েছিস? আর সঞ্চারী দেখেছে তোকে? জিনিয়া, আমি কিন্তু সেদিনের অপমানের একটা শব্দও বলিনি আজও। কি দরকার ছিল তোর ওই বাড়িতে যাওয়ার? প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করেছিল নন্দিনী, কিন্তু জিনিয়া এবার শান্ত গলায় বলেছিল, মা, কৃষ্ণেন্দুর প্রচণ্ড জ্বর ছিল, সে নিয়ে সারাদিন অফিসে কাজ করেছে। এরপর রাতে বাড়ি ফেরার সময় ও ভীষণ মাথা ঘুরছিল ওর, তাই আমি ওকে একা ছাড়তে পারিনি। কথাগুলো শুনে নন্দিনী আর ঠিক কিছু বলতে পারল না, চুপ করে বসে পড়ল সোফায়। জিনিয়া এবার ওর মায়ের কাছে গিয়ে হাতটা ধরে বলল, মা, আমি ওই বাড়িতে ঢুকিনি, কৃষ্ণদিকে দরজা অব্দি ছেড়ে চলে এসেছি। আর সেই অপমান কোনোদিনও আমি তোমাকে ফেরত পেতে দেব না, বিশ্বাস করতে পারো আমাকে। কথাগুলো ভীষণ স্থির গলায় বলল জিনিয়া। তবে নন্দিনী এবার ওকে সোজাসুজি একটা অন্য কথা জিজ্ঞাসা করেই উঠল, তুই বিয়ে করতে রাজি হয়ে যা তাহলে। কৃষ্ণেন্দুর জন্য তোর মনে তো আর কিছুই নেই। আর আমিও অনেক দিন ধরেই চাই তুই ভালোভাবে সেটেল হ কারোর সাথে। তুই বললে আমি ছেলে দেখা শুরু করব। কথাগুলো জিনিয়ার হাত ধরে বলল নন্দিনী। জিনিয়া এই মুহূর্তে বুঝলো মা ওকে পুরোপুরি বিশ্বাস করছে না কৃষ্ণেন্দুর ব্যাপারে, তাই বিয়ের কথা বলছে। আর জিনিয়া এখন না বললে মায়ের মনে দুশ্চিন্তা আরো বাড়বে, তাই কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলে উঠল, ঠিক আছে, তুমি ছেলে দেখো, আমার যদি কারোর সাথে চিন্তা ভাবনা মিলে যায়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি বিয়ে কথাগুলো কেমন স্থিরভাবে বলল জিনিয়া, যদিও মনের মধ্যে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল ওর। কারো থেকে দূরে সরে যাওয়াটা কষ্টের, কিন্তু সেই যন্ত্রণাকে সহ্য করেই জিনিয়া রাজি হলো বিয়ের জন্য। কিন্তু এরপরের দিন কৃষ্ণেন্দু একটু সুস্থ হতেই সঞ্চারী এসেছিল ছেলের কাছে। সঞ্চারী বেশ সোজাসুজি
ভীষণ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, জিনিয়া, তোর অফিসে কাজ করে আগে বলিসনি তো? কাল একেবারে বাড়ি অবধি এসে হাজির হয়েছে। তুই কি আবার বন্ধুত্ব শুরু করেছিস ওর সাথে? এই প্রশ্নগুলো শুনে কৃষ্ণেন্দু বেশ অবাক হয়ে বাড়ি এসে হাজির হয়েছে মানে? এভাবে কেন বলছো তুমি? আর জিনিয়া তো এই বাড়িরই একজন। কতদিন ছিল ও আর কাকিমা এখানে? আর কালও ও আমার হেল্প করেছে। ওরকম জ্বরের মধ্যেও আমাকে একা ছাড়েনি। এই কথায় সঞ্চারী এবার সঙ্গে সঙ্গেই বেশ রেগেই বলে উঠল, থামবি তুই? ওরা বাড়ির লোক কেন হতে যাবে? আশ্রিত ছিল। তোর বাবার ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে থেকে গিয়েছিল এই বাড়িতে। আর আরেকটা কথা, তোর নিউ ইয়র্ক থেকে ফেরার কী ছিল? আমি তো সেটাই বুঝলাম না। অত ভালো চাকরি লাইফস্টাইল ছেড়ে তুই এলি কেন আবার এই দেশে? আর বাবার ব্যবসা তো জয়েন করলি না, বদলে ওই জিনিয়ার অফিসেই চাকরি করতে হচ্ছে। আর কোনো অফিস নেই কলকাতা শহরে? কথাগুলো কেমন অধৈর্য হয়ে বলেছিল সঞ্চারী। কিন্তু কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু এবার অবাক হয়েই বলল, জিনিয়ার ব্যাপারে এইভাবে কি করে কথা বলছো তুমি মা? আর বাবা মন থেকে ওদের দায়িত্ব নিয়েছিল, কোনো দয়া করেনি কখনো। আর আরেকটা কথা, তুমি খুশি হওনি আমি দেশে ফিরেছি বলে? আমি তো ভাবলাম আমি তোমার আর বাবার কাছে থাকলে তোমরা খুশি হবে। এই কথায় সঞ্চারী এবার ভুরু কুঁচকেই বলল, তোর বাবার কথা আলাদা, মন থেকে ভাব। কিন্তু আমি ওইভাবে ভাবতে পারি না। আমি ভীষণ প্র্যাকটিক্যাল। আর তোর অত ভালো চাকরি ছেড়ে দেওয়াটাকে আমি কখনোই সাপোর্ট করি না। আর আরেকটা কথা, জিনিয়ার থেকে একটু দূরেই থাক। তুই ওর সাথে মিশিস, বন্ধুত্ব রাখিস, এটা আমার পছন্দ না। কথাটাই কৃষ্ণেন্দু এবার ভীষণ কঠিন গলায় উত্তর দিল, আমি 5 বছরের বাচ্চা নই মা, যে তুমি বললে মিশবো আর তুমি না বললে মিশবো না। জিনিয়া আগেও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আর এখনও ভীষণ ইম্পর্টেন্ট। খুব দামি একটা মানুষ। আর এই নিয়ে আমি আর তোমার সাথে একটা কথাও বলবো না। কথাগুলো খুব কঠিন গলায় বলে কৃষ্ণেন্দু বিছানা ছেড়ে উঠে গিয়েছিল সেদিন। সঞ্চারী যদিও অসহ্য লাগছিল সবকিছু, ছেলে এভাবে মুখের উপর কথা বলবে ভাবেনি। তবে কৃষ্ণেন্দুর মনে একটা কথা এসে ভিড় করেছিল আজ। মা কি কোনোভাবে অপমান করেছে জিনিয়াদের? সেই জন্যই কি জিনিয়া ওর থেকে দূরে দূরে থাকে, এড়িয়ে চলে? এমনকি কাল বাড়ির দরজা দিয়ে এসেও ভেতরে ঢুকলো না। এর মধ্যে কি কোনো কারণ আছে? এমন কি কিছু ঘটেছে যেটা কৃষ্ণেন্দুর অজানা? প্রশ্নগুলো কেমন এসে ভিড় করলো হঠাৎ। আগের দিন হঠাৎ কথাগুলো কেমন অসহায় হয়ে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া কেমন থমকে জিজ্ঞাসা করে উঠেছিল সেই মুহূর্তে, মানে তুমি কি বলছো? কথাটা কৃষ্ণেন্দু জিনিয়ার চোখে চোখ রেখেই বলেছিল, মানে তুই আমার, শুধুই আমার। আমি ভালোবাসি তোকে, আজ থেকে না, 3 বছর ধরে। শুধু একটাই ভুল হয়েছে, আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। নিউ উইকে গিয়ে তোকে ছাড়া যখন থাকতে শুরু করলাম, তখন বুঝলাম তুই কতটা দামি আমার কাছে। ওই দেশে এমন কোনো একটা সেকেন্ড, একটা মিনিটও হয়নি যখন তোর কথা মনে পড়েনি। কিন্তু ততদিন তুই অনেকটা দূরে সরে গিয়েছিলিস। আর আমার 3 বছরের চাকরির কন্ট্রাক্টের জন্য আমিও দেশ ছেড়ে আসতে পারছিলাম না। তবে আমি যখন ফেসবুকে দেখলাম তুই মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি পেয়েছিস, তখনই ঠিক করেছিলাম 3 বছরের মেয়াদ শেষ হলেই আমি দেশে ফিরে এই কোম্পানিতেই চাকরি করব। আমি যেভাবেই হোক তোর কাছে থাকব, তোকে এটা বোঝাবো যে আমিও ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া সেই মুহূর্তে ঠিক যেন বিশ্বাস করতে না পেরেই বলেছিল, ভালোবাসো? তুমি আমাকে কৃষ্ণেন্দু এবার ভাঙা গলায় আধো আধো স্বরে বলেছিল, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর তুই শুধু আমার। কথাটা জিনিয়া এবার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল কেমন অগোছালো হয়ে, সেটা সম্ভব নয়। গল্পটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল, যেদিন তুমি আমাকে সেই বিকেলবেলা না বলেছিলে। তারপর আর কিছু নেই আমাদের মধ্যে, আর কখনো কিছু হতেও পারবে না। প্লিজ, তুমি চাও। আমি তোমার সাথে এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না, প্লিজ চাও।
কথাগুলো বলে জিনিয়া নিজের হাতটা জোর করেই ছাড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে। তারপর কেমন দিকবেদিক শূন্য হয়ে এগিয়ে এসেছিল রাস্তার মাঝে। আসলে পালাতে চাইছিল যেন সেই সময়টা থেকে, কৃষ্ণেন্দুর সামনে থেকে। তবে সেই সময় একটা গাড়ি ওর দিকে বেশ জোরেই এগিয়ে এসেছিল, কিন্তু জিনিয়া খেয়াল করেনি সেটা এত চিন্তার ভিড়ে। তবে কৃষ্ণেন্দু খেয়াল করেছিল, আর সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়েছিল জিনিয়ার কাছে আর ওকে আগলে সরিয়ে দিয়েছিল গাড়ির সামনে থেকে। তবে নিজেকে বাঁচাতে পারেনি ঠিক। গাড়িটা এসে কৃষ্ণেন্দুকেই ধাক্কা মেরেছিল ভীষণ জোরে করে, আর কৃষ্ণেন্দু ছিটকে পড়েছিল রাস্তার মাঝে। আর জিনিয়ার সামনেই হাতে মাথায় চোট লেগে রক্ত হয়ে যন্ত্রণায় কাতরে উঠেছিল ছেলেটা। জিনিয়া সেসব দেখে যেন কেমন স্থির হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ড। তারপর দৌড়ে গিয়েছিল কৃষ্ণেন্দুর কাছে, ওকে মাটির থেকে তুলে ধরেছিল নিজের মতো। তারপর ভেজা চোখে আঁকড়ে ধরেছিল ছেলেটিকে। কৃষ্ণেন্দু সেই সময় যন্ত্রণায় কেমন নিস্তেজ হয়ে গিয়েছিল যেন। তবে তার মধ্যে আধো আধো স্বরে জিজ্ঞাসা করে উঠেছিল, এই, তুই 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 ঠিক ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? জিনিয়া এই প্রশ্ন শুনে কেমন শেষ হয়ে যাচ্ছিল যেন নিজে। এত যন্ত্রণার মধ্যেও কৃষ্ণেন্দু ওর কথা ভাবছে, আর ওর জন্যই হলো এসব। ওকে বাঁচাতে গিয়ে ছেলেটার এইভাবে চোট লাগলো। কথাটা ভেবেই জিনিয়া কৃষ্ণেন্দুকে কেমন জড়িয়ে ধরলো হঠাৎ। আসলে আর আটকে রাখতে পারলো না যেন নিজেকে। সব দূরত্ব ভুলে এই ছেলেটাকে আগলে রাখতে চাইলো শুধু মন। সেদিন এরপর সামনে একটা ছোট্ট নার্সিংহোমে নিয়ে গিয়েছিল জিনিয়া কৃষ্ণেন্দুকে। ওখানে ফার্স্ট এড করে ড্রেসিং করে দিয়েছিল ডক্টর। এরপর সিটি স্ক্যান, এক্স রে করে 1 ঘন্টা অবজারভেশনে রেখেছিল ওকে। এই সময় জিনিয়া কৃষ্ণেন্দুর কাছে ছিল সারাক্ষণ। জিনিয়া যেন কেমন এলোমেলো হয়েছিল এই মুহূর্তে। কৃষ্ণেন্দুর অ্যাক্সিডেন্টটা এখনো ভাসছে কেমন চোখের সামনে, তাই থমকে আছে খুব। এই সময় কৃষ্ণেন্দু বলে উঠল আস্তে গলায়, কিছু হয়নি আমার, চিন্তা করিস না। জিনিয়া এবার কেঁদে ফেলল হঠাৎ। ও ভাঙা স্বরেই বলে উঠল, তুমি কেন গেলে ওইভাবে গাড়ির সামনে? কিছু যদি একটা হয়ে যেত, একবারও ভাবলে না আমি কি করতাম? কথাগুলো শুনে কৃষ্ণেন্দু এবার স্থিরভাবে জিনিয়ার দিকে তাকিয়ে এখনো বলবি ভালোবাসিস না আমাকে? তোর চোখ বলে দিচ্ছে সত্যিটা। কেন করছিস এরকম? কেন নিজেকে আর আমাকে মিথ্যা বলছিস সারাক্ষণ যে সব শেষ? আসলে তুই তো আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছিস। কথাগুলো কেমন এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু। তবে জিনিয়া এবার আর লুকোতে পারেনি পুরো কথাগুলো। ও একটু সময় নিয়ে বলে উঠেছিল, আমাদের মতো কিছু সম্ভব নয় কৃষ্ণেন্দু। আসলে তোমার মা আমাকে পছন্দ করে না একদম। 3 বছর আগে সেদিন বিকেলে ছাদে আমি যখন তোমাকে আমার মনের কথাগুলো বলেছিলাম, সেটা কাকিমা শুনে নিয়েছিল। আর তারপর তুমি চলে যাওয়ার পরে আমাদের ঘরে এসে আমাকে আর মাকে যেই কথাগুলো বলেছিল, সেটা আমরা দুজনে কোনোদিনও ভুলতে পারবো না। ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের জায়গাটা ওই বাড়িতে। আমরা আসছি তো তোমাকে ফাঁসানোর জন্য। আমি নাকি ওইসব ভালোবাসার কথা বলেছি। কথাগুলো আজও কানে বাজে আমার। যাই হোক, এরপর আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে এই অপমানটা কোনোদিনও ফেরত পেতে দেব না দ্বিতীয়বার। তাই তোমার থেকে আমাকে দূরে থাক। তুমি ভালো থেকো কৃষ্ণেন্দু, আমি সবসময় এটাই চাইবো। কিন্তু আমরা দুজনে কখনো একসাথে থাকতে আমি তোমার বাড়িতে খবর দিয়েছি, কাকু কাকিমা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি আসছি। কথাগুলো কেমন থমকে থাকা গলায় বলেছিল জিনিয়া। তারপর আর কোনো উত্তরের অপেক্ষা না করে চলে গিয়েছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে। কিন্তু কৃষ্ণেন্দু আজ বুঝেছিল কারণটা, কেন জিনিয়া এভাবে দূরে সরিয়ে রেখেছে ওকে। সেটা বুঝেও ছিল খুব পরিষ্কারভাবে। তবে তবে এবার এই কারণটাকে শেষ করতেই হবে। যেভাবেই হোক ওকে সবকিছু ঠিক করতে হবে। সেদিন কথাগুলো ভেবেই বাড়ি ফিরছিল ও। তারপর রাতে নিজে থেকেই বাবা মায়ের ঘরে এসেছিল। সংসারী ছেলেকে এই সময় দেখে কেমন ব্যস্ত হয়ে উঠেছিল যেন। তাড়াতাড়ি কৃষ্ণেন্দুর কাছে এসে বলেছিল, তুই এই শরীরে কেন আসতে গেলি আবার? কতটা লেগেছে? কিছু দরকার হলে তো আমাকে ডাকতে পারতিস। এই কথায় কৃষ্ণেন্দু এবার কেমন স্থির গলায় বলে উঠেছে, কিছু কথা আছে আমার আসলে।
তাই এই শরীরেও এখানে আসতে হলো। মা, তুমি জিনিয়া আর ওর মাকে কি বলেছিলে 3 বছর আগে? কতটা অপমান করেছিলে যে আজ ওরা কোনো রকম যোগাযোগ রাখতে চায় না আমাদের সাথে? একটা কথা শুনে রাখো, আমি জিনিয়াকে ভালোবাসি। ওর জন্যই আমি কলকাতায় ফিরেছি আবার। কথাটা তোমার জানা দরকার। কথাগুলো কেমন সঞ্চারী চোখে চোখ রেখে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু এটা শুনে সঞ্চারী কেমন ফোঁস করে উঠেছিল যেন। ও ভীষণ ঝাঁঝালো গলায় বলেছিল, তার মানে মেয়েটা শেষে তোর কান ভাঙালো, ফাঁসিয়ে নিল নিজের জালে। আমি ঠিকই চিনেছিলাম ওকে। মা মেয়ে দুজনের সুযোগ সন্ধানী, প্ল্যান করে সব করেছে। কথাগুলো কিরকম এক নিঃশ্বাসে বললো ও। কৃষ্ণেন্দু এবার জোর গলায় বলে উঠল, মা, তুমি থামবে? যা মুখে আসছে তাই বলছো। এতটা খারাপ ভাবলে কি করে তুমি ওদের? এখন বুঝেছি জিনিয়া কেন আমাকে এড়িয়ে চলতো। তোমার এইসব কথার জন্য, এই অপমানগুলোর জন্য। ছি ছি ছি, আমার তো ভেবেই লজ্জা লাগছে। কথাগুলো কেমন অস্থির গলায় বলেছিল কৃষ্ণেন্দু। সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর বাবা অভিষেক বাবু আর চুপ না থেকে বলে উঠেছিলেন, সঞ্চারী, তোমার মনে এদের জন্য এইসব ছিল? এত নোংরা কথাবার্তা আমি ভাবতে পারছি না। এই কথায় সঞ্চারী এবার অসহ্য হয়ে বলে উঠল, হ্যাঁ ছিল, আর যেটা বলছি সত্যি বলেছি। তুমি ভালো মানুষ বলে কখনো কিছু দেখতে পাও না। ওই মা আর মেয়ে দুজনে মিলে ফ্রিতে এতদিন আমাদের বাড়িতে থেকে গেল, তাতেও শান্তি হলো না। এবার আমার ছেলের ঘাড়ে সারা জীবন ছোলার ইচ্ছে। আর ছেলেটাও হয়েছে তোমার মতন। নইলে ওর কি মেয়ের অভাব? কিন্তু না, জিনিয়া ছাড়া আর কাউকে পেল না। কথাগুলো কেমন রাগের মতোই বলেছিল সঞ্চারী, কিন্তু অভিষেক বাবু এবার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল, আমার ছেলে যাকে পছন্দ করেছে একদম ঠিক পছন্দ করেছে। জিনিয়ার থেকে ভালো মেয়ে আর কেউ হয় না। আর তুমি আমার বন্ধুর ফ্যামিলিকে নিয়ে এত কিছু বললে যখন, তখন কিছু কথা তোমারও জানা দরকার। যখন আমি প্রথম পড়াশোনার জন্য কলকাতা এসেছিলাম, তখন হোস্টেলে থাকার মতনও আমার সামর্থ্য ছিল না। এই অনিরুদ্ধের বাড়িতে আমি দিনের পর দিন থাকতাম। তারপর যখন চাকরি ছেড়ে পার্টনারশিপে প্রথম এই সোনার ব্যবসাটা শুরু করি, অনিরুদ্ধ ছাড়া আমি কখনোই কিছু করতে পারতাম না। ও নিজের সমস্ত কন্ট্যাক্ট দিয়ে হেল্প করেছিল ইনভেস্টর পাওয়ার জন্য। আর সব থেকে বড় কথা কি জানো, যখন তোমার ডেলিভারি হলো সেই সময় তোমার কতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিল নিশ্চয়ই মনে আছে। সে সময় আমার ব্যবসায় ভীষণ লস হয়ে গিয়েছিল। হঠাৎ একটা আউটলেটে আগুন ধরে গিয়েছিল। সেই সময় তোমার চিকিৎসার সমস্ত খরচ, হসপিটালের বিল সব কিছু অনিরুদ্ধ দিয়েছিল, কিছু না বলতেই। কারণ আমার তোমার ট্রিটমেন্ট করানোর মতো ক্ষমতা ছিল না। কিন্তু এত কিছু করেও অনিরুদ্ধ আমার কাছ থেকে কথা নিয়েছিল যাতে এসব কিছু আমি কোনোদিন কাউকে না বলি। এগুলো আমার আর ওর ব্যাপার। এতটাও কাছের ভাবতো ও আমাকে। আর আজ যে তুমি বেঁচে আসো সেটা অনিরুদ্ধর জন্যই। তার অবর্তমানে আমি তার স্ত্রী মেয়েকে দেখেছি, এটা কোনো মহান ব্যাপার না। বা আমি ওদের ওপর কোনো দয়া করিনি, কিন্তু আমি শুধু আমার কর্তব্য করেছি। কথাগুলো ভীষণ জোর গলায় বলেছিল অভিষেক বাবু। তারপর ছেলের দিকে তাকিয়ে বলেছিল, আমি কাল নিজে যাব জিনিয়াদের বাড়ি তোমাদের বিয়ের কথা বলতে। দরকার হলে হাত জোর করে ক্ষমা চাইব সঞ্চারের সমস্ত অপমানগুলোর জন্য। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক জিনিয়ার সাথেই তোর বিয়ে হবে। কথাগুলো শুনে কৃষ্ণেন্দুর চোখ দুটো ভিজে এলেও মুখে হাসি ছিল। অন্তত বাবা ওর সাথে আছে, এবার হয়তো গল্পটা কমপ্লিট হবে। কিন্তু পরের দিন জিনিয়াদের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ একজন এসেছিল নিজের থেকে অভিষেক বাবুর কাছে, সঙ্গে যাবে বলে সঞ্চারী। আসলে কাল অত কিছু শুনে কেমন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ওর। ওর অপরাধ বোধে যে ওর প্রাণ বাঁচালো, তার বউ মেয়ের সাথেই এত খারাপ ব্যবহার করেছে, এত ছোট চোখে দেখেছে দিনের পর দিন। কথাগুলো ভেবেই সারা রাত ঘুম আসেনি। তাই নিজ থেকেই পরের দিন অভিষেক বাবুর কাছে এসে আস্তে গলায় বলেছিল, আমাকে নিয়ে যাবে একবার জিনিয়াদের বাড়ি প্লিজ? শুধু একবার ক্ষমা চাইবো, নাহলে আমি থাকতে পারবো না।
চোখ মেলাতে পারছি না নিজের সাথে নিজে। আর তুমি ঠিকই বলেছিলে, ওই মেয়ের থেকে ভালো আর কেউ আমার ছেলের জন্য হবে না। কথাগুলো শুনে অভিষেকবাবু কিছু না বললেও ফিরিয়ে দিতে পারেনি সঞ্চারীকে। সঙ্গে নিয়ে যেতেই হয়েছিল জিনিয়াদের বাড়ি, সাথে কৃষ্ণেন্দ্রও ছিল। তবে নন্দিনী সেদিন কলিং বেল আওয়াজ শুনে কিছু না ভেবেই দরজা খুলেছিল। এমনিতেই মন মেজাজ ভালো না, জিনিয়ার বিয়েটা ভেঙে গেছে তীর্থের সাথে। এই চিন্তার ভিড়েই দরজা খুলে ওদের সবাইকে দেখে বেশ অবাক হয়েছিল নন্দিনী। তবে আরও অবাক হয়েছিল যখন ভিড়ে ঢুকে সঞ্চারী নিজের ক্ষমা চেয়েছিল ভীষণভাবে সেদিনের ব্যবহারের জন্য। এরপর অভিষেকবাবু হাত জোড়ে করেই বলেছিল, আজ আমরা খালি হাতে যাব বলে আসিনি। আমরা কৃষ্ণনন্দের জন্য জিনিয়াকে চাই। তুমি কিন্তু না বলতে পারবে না। এই কথায় নন্দিনী কিন্তু কিন্তু না করেও না বলতে পারেনি। আসলে অভিষেকবাবু বড় দাদার মতন, সে হাত জোড় করে কিছু বললে কিভাবেই বা অস্বীকার করবে। তবে জিনিয়া সেই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে কেমন মূর্তির মতো দাঁড়িয়েছিল। কি হচ্ছে কিছু বুঝতেই পারছিল না ঠিক। যে সঞ্চারী কাকিমা ওকে এত অপছন্দ করত, সে নিজে এসেছে সম্বন্ধ নিয়ে। কথাটা ঠিক বিশ্বাস হচ্ছিল না ওর যেন। তার মধ্যেই অভিষেকবাবুর চোখ হঠাৎ জিনিয়ার দিকে পড়ল। উনি সঙ্গে সঙ্গে জিনিয়ার কাছে গিয়ে ওকে ডেকে এনেছিল সবার মাঝে। সেই সময় সঞ্চারী নিজ থেকেই বলে উঠেছিল, জানি যে ব্যবহার আমি করেছি সেটা কোনো দিন ভোলা সম্ভব না। তাও বলছি মা, যদি সম্ভব হয় তাহলে ওইসব কথাগুলো মনে রেখো না। আর আমার ছেলের জন্য তোমার থেকে ভালো আর কেউ হবে না। কথাগুলো শুনে জিনিয়া আর কিছু বলতে পারেনি। সবটা কেমন অবিশ্বাস্য মনে হয়েছে। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু হঠাৎ বলে উঠেছিল নন্দিনীর দিকে তাকিয়ে, কাকিমা, আমি কি জিনিয়ার সাথে আলাদা করে কথা বলতে পারি একটু? এই প্রশ্নে নন্দিনী এবার আর কঠিন হয়ে থাকতে না পেরে আলতো স্বরে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই, যাও তোমরা ব্যালকনিতে গিয়ে কথা বলো। জিনিয়া, যা ওর সাথে। শেষ কথাটা উনি জিনিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে বলেছিল। জিনিয়া এবার কিছুটা ইতস্তত হয়ে এসেছিল কৃষ্ণেন্দুর সাথে। তবে ব্যালকনিতে এসে সে আর শান্ত থাকতে না পেরে কেমন এলোমেলো হয়ে কৃষ্ণেন্দুকে জিজ্ঞাসা করল, কি হচ্ছে এসব? সবকিছু এক রাতের মধ্যে বদলে কি করে গেল? এই কথাই কৃষ্ণেন্দু আলতো হেসে বলেছিল, জীবনে কখনো কখনো ম্যাজিক হয়, যখন সবকিছু ঠিক হয়ে যায়। কথাটায় জিনিয়া কি বলবে ঠিক বুঝতে পারল না। সত্যি কি এটাও সম্ভব? এই স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু, কিন্তু কৃষ্ণেন্দু এই মুহূর্তে এই নিস্তব্ধ সময় বলে উঠল, জানি আমি অনেক দেরি করে ফেলেছি। সেদিন বিকেলে যেটা বুঝিনি, এই 3 বছরে সেটা প্রত্যেক মুহূর্তে বুঝেছি। ভালোবাসি তোকে, সারা জীবন তোর সাথেই থাকতে চাই। উইল ইউ ম্যারি মি জিনিয়া? কথাগুলো কেমন স্থির চোখে বলেছিল কৃষ্ণেন্দু। জিনিয়াও এই সময় কেমন অপলক হয়ে তাকিয়েছিল ওর দিকে, কিন্তু কিছু বলতে পারেনি ঠিক। শব্দগুলো হারিয়ে গিয়েছিল হঠাৎ, আর তার বদলে একটা নরম হাসি এসে জড়ো হয়েছিল ঠোঁটের কোণায়। কৃষ্ণেন্দু এটা দেখে উত্তরটা খুঁজে পেয়েছিল নিজের। তারপর খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল জিনিয়াকে একটা নতুন জীবনে। তোমায় না বলা কথা, সে তো আমার কবিতা। যে কথার শুরু চোখে, প্রথম তোমায় দেখে মন চায় তোমায় বলি, একবার কাছে ডেকে, তবু আজও হয়নি বলা, একসাথে পথ হয়নি চলা। হাতে হাজারটা অপশন থাকা সত্ত্বেও আমায় দুঃখ দেওয়া মানুষদের আমি কখনো ফিরতি জবাব হিসেবে দুঃখ ফেরত দেই না, বরং দিয়ে দিই চুপ করে সরে আসার আগে একটা মুচকি হাসি। ব্যাস এটুকুই।
এটাকে তোমরা স্বভাবগত অভ্যাস বলতেই পারো আমি তোমাদের ধরাবাঁধা নিয়মকে অমান্য করছি। তা তোমরা বলো, আপত্তি নেই তাতে। কারণ কেউ না জানুক, আমি তো জানি আঘাতের সূচালো ফালা বুকে ঠিক কতটা গভীরে গিয়ে লাগে।